করব, তারপরে হচ্ছে আগের মতনই r²/2 দিয়ে উপরের লিমিট আর 0, ঠিক আছে, আর d5, তাহলে r²/2 টা বের করে নিলাম, d5 এর জন্য শুধু ফাই আর 2π আর 0, তাহলে এখানে কত হবে পাই, এখানে 2π r²/2, তাহলে পাই 2 2 কাটে গেল, তাহলে পাই r², ঠিক আছে। তাহলে s1 আর s2 কিন্তু সেম, s2 আর বের করতেছি না, s2 এর ভ্যালুও পাই r², ঠিক আছে, বোঝা গেছে? জি ম্যাম। আমরা যদি এখন এভাবে আমি করে তাহলে সমস্যা নাই তো? কি আমাদের কি দেখাই দিতে হবে S2 বের করে নাকি এভাবে করলে হবে? এভাবে বের করলেই হবে? এটা কে বলতেছে? রুকন খান। রোকন খান? রোকন খান, আমি তো প্রথমেই বললাম যে হচ্ছে s1 আর s2 তো সেম, সেম জিনিস দুইবার বের করার কোনো দরকার আছে? একবার বের করলেই হবে, ঠিক আছে, বুঝতে পারছেন? আচ্ছা এখন দেখেন s3, s3 এর জন্য দেখেন এখানে কোনটা কনস্ট্যান্ট, এই যে s3 তে কোনটা কনস্ট্যান্ট বলেন তো? রোকন খান বলেন s3 এর জন্য কনস্ট্যান্ট কোনটা? হ্যালো, এল ম্যাম, এল কনস্ট্যান্ট। না না, সরি ম্যাম, এখানে আর আর কনস্ট্যান্ট। রাইট, আর কনস্ট্যান্ট, তাহলে আর কনস্ট্যান্ট হলে বাকি দুইটা কি থাকে? ফাই আর ফাই ফাই আর জেড। ফাই আর জেড, তো জেড এর জন্য ডিজেড আর ফাই এর জন্য আর ডি ফাই, আর ফাই এর জন্য হ্যাঁ লিমিট 0 to 2π আর জেড এর জন্য লিমিট 0 to বড় এল, তাই না? তাহলে কি হবে এখন দেখেন, জি ম্যাম। পরে হচ্ছে আমি এখানে আর ডি ফাই ডিজেড, ঠিক আছে, তারপরে এখন প্রথমত হচ্ছে ফাই কে করে নিছে, ফাই কে করে নিলে কথা শুনো 2π, তারপরে আমাকে হচ্ছে এটা আরটা বের করে নিছে, 2π আর বের করে নিছি, আর জেড এর জন্য 0 to l, জেড শুধু ডিজেড ছিল ওই জন্য শুধু জেড এর জন্য বের করে নিলাম, ঠিক আছে, আর এটা লিমিট হচ্ছে 0 to বড় এল, তাহলে হচ্ছে শুধু এখানে এল বসে দিলেই হবে 2π আর এল, ওকে। তারপর টোটাল সারফেস এরিয়া কেমন করে বের করবো, s1 যোগ s2 যোগ s3, তিনটা যোগ করলেই হয়ে যাবে, বুঝা গেছে? যদি না বুঝে থাকেন আমাকে কোশ্চেন করেন, কোনো সমস্যা নাই, কারণ এই ম্যাথ দুটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ, না বুঝলে আমাকে আবার বলেন, সমস্যা নাই, আমি বুঝাই দিব আবার, একটু বলেন তো। ম্যাডাম আমার একটু প্রথম থেকে একটু বুঝাইলে ভালো হতো, নেটের সমস্যার কারণে শোনা যাচ্ছে না তো ম্যাডাম ঠিক মতো। প্রথম দিকে মানে কি এই ম্যাথের 1.5 এর প্রথম দিকে নাকি 1.4 এর প্রথম দিকে? 0.5 ফার্স্ট থেকে একটু আরেকবার রিপিট করলে ভালো হতো। একটু কেউ বলবেন কি বললো লাস্টে, যে মানে আমি শুনতে পাইনি। মানে আরেকবার রিপিট ওয়ান করতে। পয়েন্ট ও বললো 1.5, আবার একটু বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি 1.5 আরেকবার বলতেছি। এখানে দেখেন 1.5 এ বলা আছে ক্যালকুলেট দ্য টোটাল সারফেস এরিয়া অফ দ্য সিলিন্ডার হ্যাভিং লেংথ এল এন্ড রেডিয়াস আর বাই দ্য মেথড অফ ইন্টিগ্রেশন, ঠিক আছে, এখানে বের করতে হবে টোটাল সারফেস এরিয়া। তো টোটাল সারফেস এরিয়া বের করার জন্য আমরা আগে ছবিটা দেখি, এই যে ছবিটা দেখেন এখানে তিনটা সারফেস আছে, আমি আগেই বলছিলাম সিলিন্ডারে তিনটা সারফেস থাকে, s1 s2 আর হচ্ছে s3। s1টা হচ্ছে যে গোল চক্করটা, ঠিক আছে, s2 হচ্ছে নিচের গোলটা, আর s3 হচ্ছে মাঝখানে যে ফাঁপা অংশ s1 আর s2 এর মাঝখানে, সেটা হচ্ছে s3, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে আমরা s1 আর s2 এর মধ্যে যে কোনো একটা বের করলেই আর একটার ভ্যালু পাওয়া যাবে, তাহলে আমাদের এখানে দুইটা বের করতে হবে, s1 আর s3। এখন আমি বলছি যে s1 বের করার জন্য আমরা কি করব দেখেন, s1 বা s3 বের করার জন্য আমরা উপরে গেছি ডিফারেন্সিয়াল সারফেস এরিয়া বুঝার একটা টেকনিকে। আমি কাল সেদিনকে গত সপ্তাহে বলছিলাম, যখন এখানে দেখবেন ডিএসআর, আর বলতে কনস্ট্যান্ট প্লেন, যে প্লেনে থাকবে এরিয়া যে সারফেসটা, সে সারফেসের সাথে কোনটা কনস্ট্যান্ট আছে, ঠিক আছে। যেমন আমরা এই যে এখানে দেখেন এই ডিএসআর যখন বলবো আর ডিরেকশনের দিকে, ঠিক আছে, এই ডিফারেন্সিয়াল সারফেসটা হবে, তো আর ডিরেকশনের দিকে যদি হয় তাহলে আমাদের এখানে ডিরেকশনটা হবে এ আর, ঠিক আছে, ডিরেকশনটা এ আর হলে বুঝতে হবে যে আরটা হচ্ছে কনস্ট্যান্ট প্লেন, তাহলে আর বাদে ভ্যারিয়েবল প্লেন আছে কোনটা, ফাই আর জেড, জেড এর জন্য লেংথ হচ্ছে ডিজেড আর ফাই এর জন্য লেংথ হচ্ছে আর ডি ফাই, সো ডিএসআর ইজ ইকুয়াল আর ডি ফাই ডিজেড ডি এ আর ভেক্টর, ঠিক আছে। সেম ভাবে ডিএস ফাই ভেক্টরের জন্য আমি এখানে একটা দিক নিয়ে নিলাম এ ফাই, তাহলে এখানে ফাইটা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট বাদ দিয়ে আছে হচ্ছে আর আর জেড, আর এর জন্য লেংথ ডি আর, জেড এর জন্য লেংথ ডি জেড, ঠিক আছে।
তারপর DSZ, এটা হচ্ছে জন্য নিয়ে নিলাম AZ ডিরেকশনে। আর জেড বাদ দিয়ে, কনস্ট্যান্ট বাদ দিয়ে আসছে তাহলে কি আর আর ফাই। আর এর জন্য নিলাম DR, আর ফাই এর জন্য নিলাম RD ফাই। এটুকু কি বুঝছেন? এটুকু না বুঝেন আরেকবার বুঝাই দিব, আরো মানে ডিটেলস বলবো যদি না বুঝে থাকেন। একটু বলেন তো। Yes, ma'am, বুঝতে পারছি বুঝছি। ম্যাম বুঝছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম বুঝছি। আচ্ছা, এখন তাহলে যদি ওটা বুঝে থাকেন তাহলে দেখেন S1টা আমাদের যে ছবি অনুযায়ী, ঠিক আছে, এই যে এই প্লেনটা, এই প্লেনের সাথে লম্ব হবে আছে AZ, ঠিক আছে, দিকটা হচ্ছে AZ। তাহলে এখানে হচ্ছে কনস্ট্যান্ট প্লেন হচ্ছে AZ, ঠিক আছে। তাহলে বাকি থাকলো কোনটা? আর আর হচ্ছে Z, ঠিক আছে, সরি আর আর ফাই, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা একটু দাঁড়াতে হবে, একটু দাঁড়ান। ম্যাম আমাদের এখানে বৃষ্টি আইছে, রুমে গেলে তো নেট পাবে না। আমার রোল নাম্বারটা একটু চ্যাট বক্সে দিয়ে রাখলাম। হ্যালো, তুই রেড বুকে লিখে দিয়ে যা। হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, জি ম্যাম। এখন হচ্ছে আমি বললাম যে তাহলে হচ্ছে S1 এর ক্ষেত্রে আমাদের হচ্ছে ডিরেকশনটা কোনটা? AZ। তাহলে জেডটা এখানে নরমাল, মানে হচ্ছে জেডটা কনস্ট্যান্ট প্লেন, ঠিক আছে। তাহলে ভ্যারিয়েবল থাকলো কোনটা? আর আর ফাই। আর এর জন্য আমরা লেংথ পাবো হচ্ছে DR, আর ফাই এর জন্য পাবো হচ্ছে RD ফাই, ঠিক আছে। তাহলে আমি নিচে যাচ্ছি, তাহলে S1 সমান কি পাবো? S1 এর জন্য আমি হচ্ছে পাবো দুইটা জিনিস, ঠিক আছে। ভ্যারিয়েবল কোন দুইটা সেটার উপর নির্ভর করে। কনস্ট্যান্ট হচ্ছে জেড, তাহলে ভ্যারিয়েবল হচ্ছে আর আর ফাই। আর এর জন্য লেংথ হচ্ছে DR, আর ফাই এর জন্য লেংথ হচ্ছে RD ফাই, ঠিক আছে। এই জন্য দুইটা গুণ করলাম। আর আমি যেটা গুণ করে DS1 পাবো আপনাদের মানে অনুযায়ী, যে ম্যাডাম এখানে তো DSZ বা DS1 পাবেন। তাহলে S1 কেন পাচ্ছেন? S1 পাচ্ছি কারণ আমি এখানে ইন্টিগ্রেশন করে দিচ্ছি। সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে যোগ করলে তো, যোগ করা মানে তো ইন্টিগ্রেশন বোঝায়। তাহলে সবগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে ইন্টিগ্রেশন করলে বড় অংশটা পাবো, S1টা পাবো, ঠিক আছে। এখানে ভ্যারিয়েবল দুইটা। আর আর এর জন্য দেখেন লেংথ রেডিয়াস দেওয়া আছে বড় আর, তাহলে এটা লিমিট হবে 0 টু বড় আর। আর ফাই এর জন্য দেখেন লিমিট দেওয়া আছে 0 টু 2 পাই, যেটা আগে থেকে আমরা জানি। এটুকু বুঝছেন? হ্যালো, জি ম্যাম, বুঝতে পারছি। তাহলে এটা S1 আর S2 দুইটার জন্যই পাইলাম পাই আর স্কয়ার। তাহলে এখন S3 এর জন্য, এই যে S3 তে দেখেন, S3 তে হচ্ছে আমাদের কনস্ট্যান্ট প্লেন হচ্ছে আর। তাহলে ভ্যারিয়েবল প্লেন কি কি থাকবে? থাকবে হচ্ছে ফাই আর জেড। ফাই এর জন্য হচ্ছে আর ডি ফাই, আর জেড এর জন্য শুধু ডিজেড, ঠিক আছে। এই যে দেখে, এটা আর কনস্ট্যান্ট প্লেন। তাহলে ভ্যারিয়েবল হচ্ছে জেড আর ফাই। ফাই এর জন্য আর ডি ফাই, আর জেড এর জন্য ডিজেড লেংথ। তাহলে গুণ করলে আমরা S3 পাবো। আর ইন্টিগ্রেশন হিসেবে রাখবো দেখেন, ফাই এর জন্য 0 টু 2 পাই লিমিট, আর জেড এর জন্য 0 টু বড় এল দেওয়া আছে কিন্তু লেংথ, ঠিক আছে। এরকম করে ডিফারেন্সিয়েশন সরি ইন্টিগ্রেশন করলে আমরা 2 পাই RL পাবো। টোটাল সারফেস এরিয়া কি পাবো? S1 যোগ S2 যোগ S3। S1 আর S2 ভ্যালু একই, পাই আর স্কয়ার। আর S3 ভ্যালু হচ্ছে 2 পাই RL। তাহলে এগুলো যোগ করলে, তিনটা যোগ করলে আমরা টোটাল সারফেস এরিয়া পাবো। বলেন তো বুঝছেন কিনা, একটু কথা বলেন তো। ম্যাম এবার বুঝছি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন ম্যাম স্পেরিক্যালে চলে গেলাম। প্রথমবারে বুঝতে ম্যাম, নেটের কারণে শোনা যায় না। বুঝতে পারছি, আপনাদের তো হচ্ছে এগুলো আগেই বুঝতে পারছেন, আমি বুঝতে পারছিলাম যে নেটের জন্য শুনতে পাচ্ছেন না, ওই জন্য বলছেন। সমস্যা নাই, নেটের জন্য তো বলবেনই। আর যদি সমস্যা হয় পরেও বলবেন, বুঝছেন। আমি রেকর্ডিং দিয়ে দিব, তাও যদি না বুঝেন পরে ক্লাসে আবার রিভিউ করব যদি না বুঝে থাকেন, ঠিক আছে। না বুঝলে তো পরের অংশ যাওয়া উচিত না, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে স্পেরিক্যালে যাচ্ছি, ঠিক আছে। এখন স্পেরিক্যালের জন্য দেখেন আমাদের হচ্ছে কোঅর্ডিনেট গুলো কি কি। ও, আরেকটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে স্পেরিক্যাল আর সিলিন্ড্রিক্যালের মধ্যে খুবই মানে
মিলও আছে বলতে পারেন, আবার একটু ডিসিমিলারিটিও আছে, মানে একটু পার্থক্যও আছে, ঠিক আছে? আমি স্পেরিক্যালটা পড়ানোর পর আপনাদেরকে বলবো একটা খাতা নিয়ে লিখবেন, ঠিক আছে, 2টা পয়েন্ট, ঠিক আছে? তাহলে মনে থাকবে ভালো করে। আর আরেকটা বিষয় মনে রাখতে হবে যে কার্টেসিয়ান, তারপরে সিলিন্ড্রিক্যাল এবং স্পেরিক্যাল তিনটার ক্ষেত্রেই অ্যাক্সিস কিন্তু এক্স ওয়াই জেড, তিনটার ক্ষেত্রেই অ্যাক্সিস এক্স ওয়াই জেড, বাট কোঅর্ডিনেট আলাদা। কার্টেসিয়ানের ক্ষেত্রে অ্যাক্সিস আর কোঅর্ডিনেট দুইটাই এক্স ওয়াই জেড, কিন্তু সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কোঅর্ডিনেট হচ্ছে আর ফাই জেড, মানে শুধুমাত্র একটা অ্যাঙ্গেল ছিল। আর এখন স্পেরিক্যালের ক্ষেত্রে দুইটা অ্যাঙ্গেল, কিন্তু স্পেরিক্যালের ক্ষেত্রে একটা হচ্ছে থেটা, একটা হচ্ছে ফাই, ঠিক আছে? আর কোঅর্ডিনেট তিনটা কি কি? আর থেটা ফাই। আগে সিলিন্ডারের মতন আরটা আছে আর ফাইটা আছে, কিন্তু থেটা কিন্তু আলাদা, থেটাটা হচ্ছে আলাদা। ওকে, আগে লিমিটটা বলি তারপর ছবিটা দেখাচ্ছি। এখানে দেখেন আর এর লিমিট হচ্ছে 0 টু অসীম, আর এর লিমিট আর থেটার লিমিটটা কিন্তু সেমই আছে, সরি ফাইয়ের লিমিট, আর এর লিমিট আর ফাইয়ের লিমিটটা কিন্তু সেমই আছে, 0 টু 2 পাই, মানে 360 ডিগ্রির পর্যন্ত। কিন্তু থেটার অ্যাঙ্গেল কিন্তু এটার হাফ, মানে 0 থেকে পাই পর্যন্ত, মানে 0 থেকে 180 ডিগ্রি পর্যন্ত, ঠিক আছে? এটা কি বুঝে গেছে কি বললাম আমি? জি ম্যাম, 0 থেকে 180 ডিগ্রিটা বুঝলাম। হ্যালো, ম্যাম 0 থেকে 180 ডিগ্রি, 180 জি ডিগ্রি আর ম্যাম। কি, পাইটা আচ্ছা বুঝিনি। আচ্ছা, আমি বলি যে ব্যাপারটা হচ্ছে যে আগে সিলিন্ডারের ক্ষেত্রে আমার একটা অ্যাঙ্গেল ছিল, শুধু ফাই, ঠিক আছে? আর এখানে দুইটা। আর জি এখানে ম্যাম। দুইটা অ্যাঙ্গেল, তাহলে আপনাদের মনে রাখতে হবে যে দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু দুইটা লেংথ আসবে। এখানে আগে শুধু একটা লেংথ ছিল, এখানে কিন্তু দুইটা অ্যাঙ্গেলের ক্ষেত্রে দুইটা চাপের জন্য আমি বের করবো ভ্যালু, ঠিক আছে? ওকে, এখন একটু উপরে চিত্র দেখেন, আমি চিত্রগুলো একটু স্পষ্ট করে আঁকে দিই তাহলে একটু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? দেখেন চিত্র, এই এটা একটা কোণ, আর এটা হচ্ছে জেড এক্স ফাই, ঠিক আছে? আচ্ছা, দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে ছবিটা একটু এখন? জি ম্যাম। আচ্ছা, এবার আমি বলি প্রথমটার ক্ষেত্রে আমি এটা কিন্তু স্পেয়ার, এটা কিন্তু সিলিন্ডার না, ঠিক আছে? স্পেয়ার বলতে একটা ধরেন গোলাকার একটা অংশকে বোঝাচ্ছে, তো এই গোলাকার অংশের নিশ্চয়ই একটা রেডিয়াস থাকবে যেটা হচ্ছে আর, যেটা প্রত্যেকটা জায়গায় সেম হবে, তাই না? এটার পুরো প্রত্যেকটা জায়গায় সেম না আর এই গোলাকার বৃত্তের? জি ম্যাম। আচ্ছা, ব্যাসার্ধ একই। কি বললেন বুঝি নাই। বললাম রেডিয়াসটা একই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপরে দেখেন সেকেন্ড চিত্রে, মানে 1.25 এর বি নম্বরে দেখেন থেটা দেওয়া আছে। এখানেই আপনাদের মনে রাখতে হবে সবচাইতে ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা একদম টুকে রাখেন বা মনে রাখেন, জানি না কি করবেন, লিখে রাখলে বেশি ভালো হতো আমার মনে হয়, যে জেড অ্যাক্সিসের সাথে সবসময় থেটা থাকবে, অলওয়েজ থেটা থাকবে জেড অ্যাক্সিসের সাথে, ঠিক আছে? আর ফাই থাকবে এক্স অ্যাক্সিসের সাথে। খুবই ইম্পর্টেন্ট পার্থক্য, ঠিক আছে? আগে সিলিন্ডারে কোনো থেটা ছিল না, এজন্য জেড অ্যাক্সিসের সাথে কোনো অ্যাঙ্গেল ছিল না, আগে শুধুমাত্র ফাই ছিল, এখানেও ফাই আছে, ওটা আগের মতনই এক্স এর সাথে আছে। এখানে শুধু একটা নতুন সংযোজন হচ্ছে থেটা, যেটা সবসময় জেড এর সাথে থাকবে, ঠিক আছে? হ্যালো, ম্যাম ওটা একটা আবার বলেন, নোট করব। আচ্ছা ঠিক আছে। এখন তাহলে আমি বললাম যেটা, আচ্ছা আপনারা তাহলে একটা নোট করতেছেন যখন সবাই নোট করেন, আমি একটু বলি, দুইটা পয়েন্ট বলে দিই, লিখে রাখেন। একটা জি ম্যাম। পার্থক্যের মতন দুইটা কলাম লেখেন, ঠিক আছে? যার বাম কলামে লিখবেন সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটের জন্য, আর ডান কলামে লিখবেন স্পেরিক্যালের জন্য। ম্যাম এটা লিখলে তো হয় যে থিটা হলো এক্স অ্যাক্সিস এর ইয়েতে হবে, আর পাই হবে থিটা হবে জেড অ্যাক্সিস এর ক্ষেত্রে, আর পাই হবে এক্স অ্যাক্সিস এর ক্ষেত্রে। এটার তাই তো ক্ষেত্রে না ম্যাম? আর শুধু এটা না, আরো দুটো পয়েন্ট আছে। লেংথের ব্যাপারটা আমি বলে দিব, ওই আগেরটার সাথে গুলায় যাবে, ঠিক আছে? আপনারা একটু লিখে নিলে বেশি ভালো হয় আমার মনে হয়, মনে থাকবে জি আর কি, ম্যাম, নাহলে ভুলে যাবেন। লিখতেছি, বলেন। আচ্ছা ঠিক আছে,
তাহলে প্রথমে লেখেন হচ্ছে সিলিন্ডারের ক্ষেত্রে কোঅর্ডিনেট তিনটা, মানে আর, ফাই, জেড, তিনটা কোঅর্ডিনেট, এটা লেখেন আর, ফাই, জেড। ঠিক আছে, ব্র্যাকেট দিয়ে লিখবেন, ব্র্যাকেট দিয়ে কমা দিয়ে দিয়ে লিখবেন। জি ম্যাম। তারপরে স্ফেরিক্যালের ক্ষেত্রে লেখেন কোঅর্ডিনেট গুলো কি কি, আর, থেটা, ফাই, এটা 1 নম্বর। এটা লেখা হলে 2 নম্বরে লেখেন, হয়েছে? জি ম্যাম। আচ্ছা 2 নম্বরে লেখেন, ম্যাম একটু রিপিট করেন, শুনি নাই। আচ্ছা আমি শুধু বলছি যে কোঅর্ডিনেট তিনটা কি কি, সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে হচ্ছে আর, ফাই, জেড, আর স্ফেরিক্যালের ক্ষেত্রে হচ্ছে আর, থেটা আর ফাই। জি ম্যাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এখন সেকেন্ডটা লেখেন যে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে, ঠিক আছে, ফাই ইজ কানেক্টেড উইথ এক্স অ্যাক্সিস। ঠিক আছে, আর তারপরে হচ্ছে স্ফেরিক্যালের ক্ষেত্রে লেখেন phi is connected with x axis and theta is connected with z axis. Phi is connected with Phi is connected with z axis and theta is connected with z axis. হ্যাঁ এটা এটা ইয়ে হবে, ফাই ইজ এক্স অ্যাক্সিস, তারপরে থিটা ইজ জেড অ্যাক্সিস হবে। তাই তো বললাম, আমি কি উল্টো বললাম? আমরা দুটোটা এক্স অ্যাক্সিস বলছেন। ও সরি, এইজন্য আচ্ছা আচ্ছা, ফাইটা হচ্ছে এক্স অ্যাক্সিসের সাথে আর থেটাটা হচ্ছে জেড অ্যাক্সিসের সাথে। দেখছেন, আপনারা আমার ভুল ধরতে পারতেছেন, তার মানে আপনারা শিখে গেছেন। হয়েছে? লেখা হয়েছে? লেখা হইলে বলেন, লেখা হইলে তারপরে লেখেন 3 নম্বরটাতে লেখেন, 3 নম্বরটাতে ফাই এর লিমিট লেখেন 0 to 2 পাই। ঠিক আছে, আর 3 নম্বরটাতে স্ফেরিক্যালের ক্ষেত্রে লেখেন ফাই হচ্ছে 0 থেকে 2 পাই এর মধ্যে আর থেটা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে, মানে লিমিটটা লেখেন। তারপর লেখা হইলে আমাকে একটু বলেন, আরেকটা বলতেছি। আবার বলবো? আচ্ছা, আবার বলছি, আমি বলছি যে ফাই, এই যে দেখেন, এই যে এটা বলছি আমি, যে ফাই হচ্ছে 0 আর 2 পাই এর মধ্যে না, এটা সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে আগে লেখেন। তারপরে লেখেন স্ফেরিক্যালের ক্ষেত্রে এই ফাই এরটাও লিখবেন, ঠিক আছে, আবার এই থেটাটাও লিখবেন। ঠিক আছে, থেটাটা হচ্ছে 0 থেকে পাই এর মধ্যে। ম্যাম আমি থিটার ব্যাপারটা একটু ক্লিয়ার না। কে আপনি, সুজন মিয়া? জি ম্যাম। আচ্ছা, থেটার ব্যাপারটা কি কি হতে যাচ্ছে না একটু বলেন। ম্যাম ফাইল লিমিট তো হচ্ছে 0 থেকে 2 পাই, থিটার হুম। ব্যাপারটা কি লিগা 0 থেকে পাই এই জিনিসটাই। ও মানে এটা কেন হচ্ছে 0 থেকে পাই? হ্যাঁ হ্যাঁ 2 পাই না কেন? এটা হচ্ছে আপনার দেখেন একটা, এইটা কতটুকু বলেন তো, এই যে এখান থেকে এ পর্যন্ত, হ্যাঁ 180 ডিগ্রি। আবার এখান থেকে এ পর্যন্ত, এটা ম্যাম সাউন্ড 180। কম। এখন ম্যাম হ্যাঁ ম্যাম ঠিক আছে, এখন ঠিক আছে। এই জেডটা যেটা, ঠিক আছে, সেটা হয় আপনার এই ফাইটা, সরি থেটাটা হয় হয়তোবা এই ওপরের অংশে হবে ফার্স্ট এবং সেকেন্ড কোঅর্ডিনেট মিলে, অথবা নিচের অংশ জুড়ে হবে। কখনো এইটুকু আর এটুকু মিলে হবে না, হয় ওপর না হলে নিচে। বুঝতে পারছেন? জেডটা তাহলে কি তো হয়, ম্যাম আমরা তো এনে ম্যাম আমি একটু শেষ করি, হ্যাঁ। জেডটা কি হয়, জেডটা হচ্ছে ওপরে হয় অথবা নিচে হয়, তাই তো? আর জেডটাকে ভাগ করতেছি কেমন করে, এভাবে না? জি হয় পজিটিভ না হলে নেগেটিভ। এবার বলেন, কোশ্চেন এবার বলেন। 180 ডিগ্রি করলে তো অর্ধগোলক হয়। অর্ধগোলকই তো। স্ফেরিক্যাল আপনার স্ফেরিক্যাল তো হচ্ছে আপনার এই থিটার জন্য হচ্ছে না, স্ফেরিক্যালের মেন ইয়েটা হচ্ছে তো ফাই এর জন্য। এই থিটার জন্য অর্ধগোলকই হবে আপনার, অর্ধেক, আর ফাই এর জন্য হবে পুরা গোলক। ঠিক আছে, এই থিটা দিয়ে দেখছেন না আপনার, দেখেন ফাই দিয়ে কিন্তু পুরা মানে গোলক টাকা যাবে, থিটা দিয়ে কিন্তু অর্ধগোলকই আঁকছে, কিন্তু একটা কোণ আঁকছে, নট স্ফেরিক্যাল আঁকছে। ওটা হচ্ছে একটা অ্যাক্সিস, কারণ এই কোণটাও তো একটা স্পেয়ারের মতনই। অর্ধগোলক মানে কি, গোলকের অর্ধেক অংশ। বুঝতে পারছেন? জি ম্যাম। বুঝা গেলে একটু বলেন, নাহলে পরের অংশে যাবো। জি ম্যাম নেক্সট যান। আচ্ছা ঠিক আছে। আচ্ছা
আচ্ছা এখন দেখেন ও কত নম্বর আমি পার্থক্য জানি বললাম 3 নাম্বারটা বলছেন ম্যাম। 3 নাম্বারটা আচ্ছা। স্পেরিক্যালের 3 নাম্বার। 4 নম্বরটা আগে লিখে নেন, পরে বুঝাচ্ছি। হ্যাঁ, 4 নম্বর একটা পার্থক্য লিখে নেন, ওটা বুঝানো হয়নি এখনো, আগে লেখেন, আমি পরে বলে দিচ্ছি। এই যে এখানে লেখেন যে, জি বলেন ম্যাম। হ্যাঁ লেখেন, আগে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে লিখবেন, লিখবেন ফাই ডিরেকশনে সিলিন্ড্রিক্যালের ক্ষেত্রে কিন্তু ফাই ডিরেকশনের লেংথ হচ্ছে আর ডি ফাই, আর ডি ফাই। হ্যাঁ ফাই ডিরেকশনের লেংথ, এটা সিলিন্ড্রিক্যালের কিন্তু। জি ম্যাম। আর এখন লেখেন স্পেরিক্যালে চলে যান, এবার চলে গেছে স্পেরিক্যালে, লেখেন এখন যে জি ম্যাম। এটা ডিরেকশনে লেংথ হচ্ছে আর ডি থিটা। কেন আমি কিন্তু এটা এখনো বলি নাই, কেন বলবো আসতেছি, আগে পার্থক্য লিখে নেন। থিটা ডিরেকশনের ডিফারেন্সিয়াল লেংথ থিটা, এই যে এখানে লেখা আছে থিটা ডিরেকশনের ডিফারেন্সিয়াল লেংথ আর ডি থিটা। জি ম্যাম। আর ফাই ডিরেকশনের লেংথ হচ্ছে আর সাইন থিটা ডি ফাই। বুঝতে পারছেন? আর সাইন থিটা ম্যাম, আর সাইন থিটা ডি ফাই এটা কত নাম্বার পয়েন্ট হবে? স্পেরিক্যালের নাকি? স্পেরিক্যালেরই 4 নম্বর না 5 নম্বর? জাকির কত নম্বর হবে এটা? ম্যাম 4 নম্বরে। 4 নম্বরে হবে। 4 তো লিখলাম ম্যাম। এটা 4 দুইটা, এই 4 দুইটা লিখতে হবে, দুইটা একসাথে। আচ্ছা 4 থিটা এবং ফাই দুইটাই। একটা কাজ করেন, আপনাদের হচ্ছে জাকির পারলে দিয়েন বা সুজন মিয়া বা আপনাদের মধ্যে যার মন হবে দেওয়া উচিত, একটা ছবি তুলে গ্রুপে দিয়েন, তাহলে যারা হচ্ছে লিখতে পারে নাই তাদের জন্য একটু ক্লিয়ার হয়ে যাবে। আর আমি যদি বলে দিয়ে ঠিক আছে, তাহলে তো ওইটা অনুযায়ী পড়লেই হবে, ঠিক আছে? একটু গ্রুপে দিয়েন তো, ঠিক আছে, যাদের লেখা হয়েছে আর কি ঠিক মতন। আচ্ছা এখন হচ্ছে আমি উপরে চলে যাচ্ছি, এটা বুঝাবো তো, আমি জাস্ট এটা বলে রাখলাম। আমি উপরে চলে যাচ্ছি আবার, ঠিক আছে, যেখানে পড়াচ্ছিলাম। এখন হচ্ছে এই যে এই পর্যন্ত পড়াইছি, এখন নিচে আসতেছি। বেস ভেক্টর, ওই যে বেস ভেক্টর আগের মতনই বলছি, ইউনিট ম্যাম ভেক্টর, ঠিক আছে? আরেকটু উপরে, এখানে না এখানে? আরেকটু উপরে ছিলেন না, আরো উপরে ছিলেন ও তো। আচ্ছা তাই তো, হ্যাঁ হ্যাঁ সরি হ্যাঁ, এই যে এখানে ছিলাম, আমি এখানে ছিলাম। আরেকটু উপরে ম্যাম, আগেটা এইটা শেষ করছেন। হ্যাঁ এটুকু না, এটাও শেষ করছেন। হ্যাঁ হ্যাঁ এটুকু শেষ করতে, এবার নিচে যাচ্ছি। জি ম্যাম। হ্যাঁ ঠিকই বলছেন। স্পেরিক্যালের লিমিট গুলো আগে বলছেন, স্পেরিক্যাল সম্বন্ধে আলোচনা করেন, স্পেরিক্যালের লিমিট গুলো প্রথমে বলছিলেন। হ্যাঁ হ্যাঁ ম্যাম, লিমিট বলছেন, লিমিট আগে বললেন, পরে আলোচনা করব। হ্যাঁ লিমিট গুলো আগে বলে নিচ্ছি, এখন তো যে আলোচনা করতে যাচ্ছি, যে এগুলার আলোচনার কথা বলতেছেন, এগুলো আমি বলে দিছি অলরেডি, এগুলো না, এখন আমি ছবি দেখায় আলোচনা করতেছি এটা, ঠিক আছে? এই যে আলোচনাটা, ওকে আচ্ছা ঠিক আছে। ওকে ম্যাম। আর এটা পাই, এই যে এটা হচ্ছে পি পয়েন্ট, সকল মিউট কর, পি পয়েন্ট, একটু মিউট করে দেন। আচ্ছা এখন কি করব, প্রথমত আমি 0 থেকে 0 কে কেন্দ্র করে আর এর সমান নিয়ে একটা কি আঁকবো, ধরেন এটুকু হচ্ছে আর, এটুকু করে নিয়ে আমি পুরাটাই আঁকলাম, ঠিক আছে? এরকম ছবিটা আসলে ঠিক হচ্ছে না, মানে আরটাকে পুরো প্রথমে ব্যাসার্ধ নিলাম, ঠিক আছে, দেখা চাপ নিলাম, এটা কিন্তু পুরাটা স্পেরিক্যাল আঁকে নাই, নিয়ে আমি প্রথমে একটা চাপ আঁকছি, দেখছেন চাপ। তারপরে আমি কি করব, এই আর এর সাথে জেডটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে সেটাই হচ্ছে থিটা। বুঝতে পারছেন? প্রথম পয়েন্টটা হচ্ছে, আমি আবার বলেন। আবার বলবো? জি ম্যাম। প্রথমে আরটা কি ব্যাসার্ধ, তাই তো? প্রথমে আর এর একটা নিশ্চয়ই ভ্যালু থাকবে, 2 3 4 5 যেরকমই হোক, মানে নেগেটিভ থাকবে না, 0 থেকে অসীম পর্যন্ত হবে। তো এই ভ্যালুটা নিয়ে আমি একটা চাপ আঁকলাম, এই যে এই চাপটা আঁকার পরে আমি কি করব, আঁকার পরে আমি দেখেন এই যে এখান থেকে 0 থেকে এটুকু আমি যোগ করে দিব, ঠিক আছে? যোগ করে দিলে দেখেন থিটার একটা ভ্যালু পাওয়া যাবে। থিটার ভ্যালু ধরেন 30 ডিগ্রি দেওয়া আছে, এখান থেকে মাপ নিয়ে 30 ডিগ্রি নিয়ে এখান থেকে এই পয়েন্টটা যোগ করে দিলাম, তাহলে আমি আর থিটার ভ্যালু থেকে আমি এইটুকু অংশ পাইলাম। তাহলে ফাইয়েরও নিশ্চয়ই একটা ভ্যালু আছে, ফাইয়ের এই ভ্যালু থেকে আমি এখানে আসলাম। তারপরে দেখেন এই সবগুলা এই পয়েন্টে এসে মিলিত হবে, এই পি পয়েন্টে। প্রথমত চাপ নিলাম, এই চাপটা থাকছিল, চাপের উপরে কোনো পি পয়েন্ট ছিল না, কিন্তু এই চাপটা নিলাম,
তারপর চাপ নেওয়ার পরে আমি এখানে একটা কম্পাস চাঁদা বসায় আমি থিটার ভ্যালু অনুযায়ী এই দাগটা নিতে পারলাম। তারপরে তাও আমি পি পয়েন্ট হয়নি তখনও, তারপরে কি করব, তারপরে আমি চাঁদা বসায় আমি এখান থেকে এখানে চাঁদা বসায় এখান থেকে ফাইয়ের অ্যাঙ্গেলটা নিয়ে এখানে এই পর্যন্ত যোগ করে দিলাম। ঠিক আছে, যোগ করে দেওয়ার পরে দেখেন এই পয়েন্টটার এই পয়েন্টটা সবগুলো একই পয়েন্টের মিলিত হবে, এটাই হচ্ছে পি পয়েন্ট। যদি না বুঝে থাকেন আরেকবার বলতেছি, ধরেন এই ছবিটা নাই, ম্যাম পি পয়েন্টটা কি কোনো নাম আছে? ওইটাই শুধু পি? পি পয়েন্ট আমার নাম কি হয়েছে, কোন একটা পয়েন্ট, কোঅর্ডিনেট সিস্টেমের একটা পয়েন্ট দেখাইলাম আমি, বুঝতে পারছেন? ধরেন আমি জি ম্যাম। বুঝাচ্ছি, দাঁড়ান আমি বুঝাচ্ছি। পাঁচটা থেকে আরেকটা গুগল ক্লাস। আমি শুনতে তোর পাচ্ছি না কথাই তো বোঝা জাকির। যায় নাই। ম্যাম বললাম নেটওয়ার্কের সমস্যা এই জন্য। ম্যাম বললাম যে আমাদের পাঁচটা একটা ক্লাস আছে রব স্যার, ওই ক্লাসে আজকে সিটি আছে আর কি। হ্যাঁ। এটা হলো গুগল ক্লাসরুমের মাধ্যমে নেবে। এখন হ্যাঁ। যদি একটু আগে আগে ছাড়া যায় আর কি আমাদের। না 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 জাকির, আপনি একটা ক্লাসের জন্য আরেকটা ক্লাস আপনি কেন এটা বলেন? আমার ক্লাসে গুরুত্ব নাই আপনাদের কাছে, আমিও পরীক্ষা নিব? তাহলে নিয়ে আমিও। না ম্যাম, গুরুত্ব থাকবে না কেন ম্যাম? গুরুত্ব তো অবশ্যই আছে ম্যাম। তাহলে আপনি আগে ছাড়তে বলেন কেন? সিটি তো আমি একটাও নিইনি, তাহলে আমিও সিটি নিয়ে নিই দুইটা ক্লাসের পর। না ম্যাম, অনলাইনে কোনো সিটি দেওয়া হবে না ম্যাম। আচ্ছা এখন দেখেন এখানে আমি কেন্দ্র, এটা হচ্ছে কেন্দ্র, ঠিক আছে, কেন্দ্র থেকে আমি আর বলতে পাঁচ ব্যাসার্ধের একটা চাপ নিয়ে নিলাম। ঠিক আছে, আমি 5 ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এই 15 চাপটা নিয়ে নিলাম, যেটুকু আমার ইচ্ছা মতন নিয়ে নিলাম। ঠিক আছে, তারপর আমি কি করব, চাঁদা বসাবো, চাঁদা বসায় এখান থেকে 15 ডিগ্রি অ্যাঙ্গেল করে এই যে এটা আঁকে ফেললাম জেড অ্যাক্সিস সাথে, সেটার ভ্যালু কিন্তু এটা 15 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আর, ঠিক আছে, এখান থেকে দেখবেন এটুকু সবসময় একই হচ্ছে, মানে 5 হবে, এটা হচ্ছে 15। তারপরে আমি এই যে এক্স অ্যাক্সিস আসে, এটা কি আসলো, এক্স অ্যাক্সিস আসে, এটা এক্স অ্যাক্সিস, ঠিক আছে, এর সাথে আমি চাঁদা দিয়ে বসায় 30 ডিগ্রির একটা অ্যাঙ্গেল আঁকে নিলাম, বললাম এখানে। তো দেখেন সব পয়েন্ট গুলো আমাদের মিলিত হচ্ছে আমার এই পয়েন্টে, এটাই হচ্ছে এই পি পয়েন্টটা। এবার বলেন বুঝছেন কিনা? হ্যালো ম্যাম হ্যালো। ফাইয়ের যে 3 ডিগ্রি নিছেন, থিটার তো নিছেন 15 ডিগ্রি জেড এক্সিস থেকে, আর ফাইয়ের 15 ডিগ্রি তো নিছেন এক্স এক্সিস থেকে। এক্স থেকে, হ্যাঁ হ্যাঁ। এক্স এক্সিস, তাইলে ফাই যেটা, এটা কি পি বিন্দুতে মিলিত হইছে? তিনটাই কি বিন্দু হয়েছে? ওই চাপের মধ্যে না মিলিত হইছে ম্যাম? চাপের মধ্যে মিলিত হয়েছে, হ্যাঁ। এই যে আপনার এই যে বিন্দুটা, পি বিন্দুতে তিনটা আপনাকে চিন্তা করতে হবে, তিনটা জিনিস 5, 15, 30 কোথায় মিলিত হয়েছে? দেখেন এটা 5, এটা এই পর্যন্ত 15, আর এই পর্যন্ত 30, এই যে এটা যদি আমি উপরের দিকে টানি তাহলে এখানে মিলিত হবে না? জি জি, তিনটা একসাথে হবে, তিনটা এটা তো পি বিন্দু। ঠিক আছে, জি বুঝা গেলে আমি নেক্সটে যাব। ম্যাম বুঝছি। আচ্ছা, এই ক্লাস পর্যন্তই কিন্তু আমি স্পেরিক্যাল পড়াবো, কিন্তু কারণ স্পেরিক্যাল পড়ানোর টাইম নাই, সামনে অনেক পড়া আছে। ঠিক আছে, আচ্ছা এখানে হচ্ছে আমি সব প্লেন গুলো দেখাইছে, ঠিক আছে। আপনাদের এখান থেকে আপনারা বুঝবেন যে এখানে আর সাইন থিটা, ওই যে মনে আছে উপরে লেখাইলাম একটা চাপ, কেমন করে টার্মটা আসে, এটা আপনি এই ছবি থেকে বুঝবেন। ঠিক আছে, ছবিটা একটু ভালোভাবে ক্লিয়ার করে দিচ্ছি। আচ্ছা, আপনাদের এই সাবজেক্ট পড়তে বোরিং লাগে না মজার লাগতেছে? ম্যাম বুঝলে মজা, না বুঝলে তো ম্যাম অন্ধকার। ম্যাম এখনো ম্যাম ম্যাথের মধ্যে সীমাবদ্ধ আছে, তো মজাই লাগতেছে। ম্যাথের মধ্যেই থাকবে, এটা পুরোটাই ম্যাথ, আমি বলছি তো প্রথমেই। জি ম্যাম, এখন আমাদের ট্রিপলি আর ম্যাথ যখন একটা ফ্রিকশন করবে, তখন ওই ধাক্কাটা যদি নিতে পারি তাহলে তখন বুঝা যাবে এটা মজা না পিতা। কিসের বুঝি নাই কি? ম্যাম ওই ইলেকট্রোম্যাগনেটটা যখন ওই ম্যাথের সাথে মিক্স হবে, তখন এটা মজা না পিতা, তখন বুঝা যাবে আর কি। মজাই লাগবে যদি আপনারা এই তিনটা মানে কোঅর্ডিনেট সিস্টেম ভালো করে বুঝতে পারেন, সবগুলো এগুলো দিয়ে সলভ করতে পারবেন, বুঝছেন? আর কিছুই না, আপনারা যদি ডিফারেনশিয়াল আর ইন্টিগ্রেশন ভালো পারেন, মেইনলি এই দুইটার জিনিসই কথা বলবো, এই দুইটা ভালো পারলেই পারা যাবে, বুঝছেন? কঠিন না, এত কঠিন না, ইজি আছে। আমার কাছে মানে আমাদের কাছে যতটা কঠিন লাগছিল আপনাদের কাছে এতটা কঠিন লাগবে না,
কারণ ধরেন অনেক ব্যাপার আছে। কারণ সিস্টেম গুলো প্রথমে আমরা যখন ক্লাস করতাম, আমাদের মানে যখন ক্লাস হইতো বিএসসি লেভেলে, তখন এই কোঅর্ডিনেট সিস্টেম গুলো বুঝতে খুব কষ্ট হয়েছে। কারণ এগুলো না বুঝলে পরে হচ্ছে যে লেংথ যে আমরা নিব অ্যাঙ্গেলের জন্য, এটা বুঝতাম না প্রথমে। পরে অনেক ঝামেলা করে বুঝতে হয়েছিল পরীক্ষার আগে আগে, বুঝছেন? তখন অনেক ঝামেলা হয়েছিল। পরে আলটিমেটলি ভালোই লাগছিল, মজারই লাগছিল। ঠিক আছে? এই, আচ্ছা ঠিক আছে, এখন দেখেন আমরা হচ্ছে তিনটা এখানে আর, তারপরে থেটা, ফাই। এখন আর কনস্ট্যান্ট প্লেন কোনটা হবে দেখেন, তীর চিহ্ন দেখায় দিছে। এটার প্রত্যেকটা পয়েন্টে দেখেন তো আর হবে না, দেখেন এখানে। কথা শুনতে পাচ্ছেন? হ্যালো? জি ম্যাম, শুনতে পাচ্ছি। কে যেন কথা বলতেছে, বুঝতেছি না কি বলতেছে। সৌরভ, সৌরভ, সৌরভ। বলেন বলেন। ম্যাডাম আমার এলাকায় কারেন্ট চলে গেছে, আমি লিভ নিচ্ছি ম্যাম। হ্যাঁ হ্যাঁ, লিভ নেন, আপনার কোনো একটা কাজ হচ্ছে না বন্ধুকে নেটে বলে ম্যাম। যান অ্যাটেন্ডেন্স দেওয়ার কথা, বুঝছেন? চ্যাট লিস্টে অ্যাটেন্ডেন্স দিয়ে যা। ও চলে গেছে, ওর মনে হয় কারেন্ট চলে গেছে। আচ্ছা সমস্যা নেই, আমি ওর কথা মনে রাখবো না, ঠিক আছে। আচ্ছা দেখেন এখন এখানে হচ্ছে আর কনস্ট্যান্ট প্লেন, মানে যে প্লেনটাতে আর এর ভ্যালু কনস্ট্যান্ট, তাহলে এই প্রত্যেকটা অংশে আর এর ভ্যালু সেম না? এখান থেকে এই পর্যন্ত আর এর ভ্যালু 5 5 5 সবগুলো সেম না? হ্যাঁ সেম ম্যাম। সুজন বলেন তো, বুঝতেছেন সুজন? জি ম্যাম। আচ্ছা, তাহলে এখানে সবগুলো ভ্যালুতে পয়েন্টে আর এর ভ্যালু সেম, ঠিক আছে। এখন দেখেন তো থিটা ইজ ইকুয়াল কনস্ট্যান্ট সারফেস, এই যে এই ভ্যালুটা, এই যে এই প্লেনটা সেটা কনস্ট্যান্ট সারফেস, দেখেন তো ঠিক আছে কিনা। এই যে পয়েন্টটা, এই কোণটা এই যে এই পয়েন্টগুলোতে সবগুলোতে হচ্ছে আমার থিটা কনস্ট্যান্ট না? এখানে তো হচ্ছে আমার ভ্যারিয়েবল কি হতে পারে, আর হতে পারে ভ্যারিয়েবল, আমার হচ্ছে তারপরে ফাই হতে পারে ভ্যারিয়েবল, যে কোনো ভ্যালু, কিন্তু এখানে থিটাটা কনস্ট্যান্ট না, কারণ জেড এটা। আর থিটা যদি এইটুকু হয়, তাহলে এই অংশটুকুতে তো থিটা সবসময় কনস্ট্যান্টই থাকবে, চেঞ্জ তো হওয়ার উপায় নাই, আছে? জি ম্যাম। জি। এখন দেখেন সবচেয়ে মজার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আগে আমরা যেখানে আর নিছিলাম এখানে কিন্তু সেখানে আর নাই। এটা একটু পরে বুঝতে পারবেন, তার আগে এটা দেখেন, যেখানে আছে থিটা অ্যাঙ্গেলটা জেড এর সাথে, এই এটুকু হচ্ছে আর ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে এখানে একটা লম্ব টানি যদি আমি, এই যে এখানে লম্ব টানি যদি, এই লম্বটার ভ্যালু এটা হবে না? দেখেন তো। জি ম্যাম। কারণ কি, আমরা জানি ব্যাসার্ধ বা হচ্ছে অতিভুজ ইনটু সাইনের ওই অ্যাঙ্গেলটা, তাই তো? তাহলে আর সাইন থিটা, বোঝা গেছে? এখানে জি। কিন্তু অলরেডি আর সাইন থিটার আগমন হয়ে গেছে। আর সাইন থিটা আপনাদেরকে বলছিলাম যে কেন আসে একটু পরে বোঝাবো, এখন আস্তে আস্তে যাচ্ছি আর সাইন থিটাতে। এখন এটা দরকার নেই, উপরেরটা পড়লেই হবে। বেস ভেক্টর থেকে কিছুই পড়াবো না, শুধুমাত্র এই ইকুয়েশনটা মনে রাখবেন, কারণ আগে থেকেই বলছি বেস ভেক্টর মানে কি। প্রত্যেকটার অ্যাক্রসের ইউনিট ভেক্টর, ঠিক আছে, ওটার ভ্যালু এবং মান এবং দিক, পি আর এ আর পি থেটা এ থেটা পি ফাই এ ফাই, এটা বোঝানোর কিছু নাই। ওকে, এখন ডিফারেন্সিয়াল এলিমেন্ট গুলোতে যাচ্ছি। এখন আমাদের যেটা হচ্ছে আর, ঠিক আছে, আর এর জন্য ডিআর, ওকে, এতে সমস্যা থাকার কথা না, বুঝতে পারছেন? এখন আর কিছু পরে মাসকে আর থাক।